সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে। সঙ্গে আছি আমি মাহবুব আলম। অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা এবং অবশ্যই সঠিক দিক নির্দেশনার কথা। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মান উন্নয়ন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তত্ত্ব উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে যাচ্ছি জনাব প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ, প্রফেসর গ্রেড 1, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও আছেন জনাব MS সিদ্দিকী, লিগাল ইকোনমিস্ট, নন গভর্নমেন্ট অ্যাডভাইজার, বাংলাদেশ কম্পিটিশন কমিশন। আপনাদের দুজনকেই শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। তো প্রথমেই জনাব কলিমুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন, শিক্ষার মান উন্নয়নে আসলে আমাদের বাণিজ্যিকরণ এবং রাজনীতিকরণেই কি মূল অন্তরায় আসলে আমাদের মান উন্নয়নের জন্য? আজকে দেখেন আমাদের 53 বছর বাংলাদেশের বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আমরা ব্রিটিশ প্রচলিত যে উপনিবেশিক শিক্ষা সেই বলয় থেকে আমরা কি বের হয়ে আসতে পেরেছি? আমরা বারংবার বলি যে আমরা কর্মমুখী শিক্ষার কথা বলি, আমরা বাস্তবমুখী শিক্ষার কথা বলি, আমরা ডিজিটালাইজ শিক্ষার কথা বলি, কিন্তু এটা কি শুধুমাত্র মুখের বলি নাকি আমরা সত্যিকার এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি? আপনি কি বলবেন? ধন্যবাদ। দেখুন, আমরা তো লম্বা একটা পথ পরিক্রমায় আজকে এই জায়গাটায় এসে উপনীত হয়েছি। আপনার ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আপনার শিক্ষার সংস্কার শুরু হয়। ট্র্যাডিশনাল যেই শিক্ষা ব্যবস্থা ছিল, মাদ্রাসা, টোল, তার পাশাপাশি আপনার নিউ স্কিম চালু হয় এবং নিউ স্কিমের হাত ধরে একদিকে যেমন ধর্মীয় শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলো অগ্রগতি সূচিত হয়। এর পাশাপাশি আপনার ইংরেজি মাধ্যমে, বাংলা মাধ্যমে পড়াশুনোর যে মেইনস্ট্রিম ধারা তা সংহত করবার প্রক্রিয়া শুরু হয় এবং একটা সময় ছিল যখন মূলত ওই অ্যানালগ যে ধারা তাতেই সব কিছু আবর্তিত হয়েছে। আপনার ডিজিটাল ধারা প্রবর্তিত হওয়ার পরে পাশাপাশি বিশ্ব ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে যে কমিশনগুলো করা হয়েছিল তাদের সুপারিশের উপর ভিত্তি করে আপনার প্রথমে কোর্স সিস্টেম, তারপরে সেমিস্টার সিস্টেম চালু হয়। গ্রেড একটার পর একটা প্রতিষ্ঠানে প্রযুক্ত করা হয় এবং তার মধ্য দিয়ে যে কোনো মূল্যে প্রথম হতে হবে, এই যে ডেসপারেশন, এই জায়গাটা থেকে বেরিয়ে গ্রেড অর্জন করতে হবে। একই গ্রেড সবাই পেতে পারেন, তাত্ত্বিকভাবে সেটি পসিবল। সেই মানসিকতা যাতে তৈরি হয় সেই লক্ষ্যে আমরা দেখেছি কাজ হতে। এবং এরপরেও আমরা দেখেছি যে নানান ধরনের শিক্ষা ব্যবস্থা পাশাপাশি একই সঙ্গে প্রিভেইল করেছে আমাদের দেশে। আপনার ইংরেজি মিডিয়াম যেমন ছিল, বাংলা মিডিয়াম, আবার একই প্রতিষ্ঠানে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, আবার এর পাশাপাশি মাদ্রাসা ব্যবস্থার মধ্যেও আলিয়া সিস্টেম, আবার সেদিকে কওমি সিস্টেম, এগুলো আমরা দেখেছি একই সঙ্গে হাতে হাত ধরে চলতে। এবং একটা সময় টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরে মাদ্রাসা থেকে পড়ে এসে ভর্তি হতে পারবেন কিনা এইসব বিতর্ক কিন্তু জমে উঠেছিল। কিন্তু অবশেষে যেহেতু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা পড়াটা বেআইনি কিছু নয়, সেই যুক্তিতে আমরা কিন্তু প্রতিহত করেছি ওই চিন্তা চেতনা, এবং সেই কারণে আমাদের যে আলমা মাটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাদ্রাসা থেকে পড়ে এসে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন, অনেকে ভালো করেছেন এবং কোনো অর্থেই ডিসক্রিমিনেট করার কোনো স্কোপ আমরা কিন্তু রাখিনি। আর এখানে নানান রকমের তর্ক বিতর্ক জুড়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু সেসবই তা সফল হয়নি। এখন চেষ্টা করতে হবে আমাদের যে কোনো মূল্যে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা যাতে অ্যাট পার আমরা কম্পিট করতে পারি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সঙ্গে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমাদের এখানটায় আমরা দেখেছি যে ক্লোজলি এই বৈষম্য যেভাবে তৈরির চেষ্টা চলেছে, আপনার রাজনীতিকীকরণ,
বাণিজ্যিকরণের বিষয়টা তো আমরা দেখেছি, প্রাইমারি সেক্টর থেকে সাবসেক্টর থেকে শুরু করে সেকেন্ডারি সাবসেক্টর, টারশিয়ারি সাবসেক্টর, সর্বত্র তা আমরা দৃশ্যমান হতে দেখেছি। এবং এই যে ধারা, সেটা এক ধরনের অসুস্থ পরিস্থিতির জন্ম দিয়েছিল। কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে যখন আপনার এক দফা এক দাবিতে রূপান্তরিত হলো, এই প্রক্রিয়ায় আমরা দেখেছি ছাত্রলীগের যারা কর্মী তারা হামলে পড়ার চেষ্টা করেছেন, সবার পথ রুদ্ধ করবার চেষ্টা করেছেন, এবং তার মধ্য দিয়ে নিজেরাই এখন আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনে রূপান্তরিত হয়েছেন। এই যে জবরদস্তি, সেটা শিক্ষার সঙ্গে যায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হতে হবে মুক্ত চিন্তার ধারক বাহক এবং তার পীঠস্থান। এই বিষয়টা যেন আমরা কখনো ভুলে না যাই। আপনি যথার্থই বলছিলেন। আসলে জনাব এম এ সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই। আসলে উনি যেটা বললেন যে মাদ্রাসা শিক্ষা এবং প্রচলিত শিক্ষা, এবং আমি যেটা বলতে চাই, এই দুই শিক্ষার মধ্যে অনেক কিছু বৈষম্য রয়ে গেছে আমাদের, এবং এই বৈষম্য নিরসনে মাদ্রাসা সহ এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি বহুদিন ধরে চলে আসছে, এখনো করছে। তো এই ব্যাপারে আসলে আপনার অভিমত কি? জাতীয়করণ মানে হচ্ছে প্রায় বিনা পয়সায় শিক্ষা, এইটা সমর্থন করি। অ্যাট দি সেম টাইম প্র্যাকটিক্যালি যে সিচুয়েশনটা আছে বাংলাদেশে এখন, সেটা দেখলে আবার হতাশ হয়ে পড়ি। আপনি যদি গ্রামের গঞ্জে যান, সরকারি ফ্রি প্রাইমারি স্কুলগুলোতে কোনো স্টুডেন্ট নেই, মানে অনেক স্কুল প্রায় বন্ধ হওয়ার পথে। অ্যাট দি সেম টাইম পাশাপাশি বেতন দিয়ে যে মাদ্রাসাগুলো আছে, সেখানে অনেক ছাত্র সেখানে বেতন দিয়ে পড়াশোনা করে, আবার খারেজি মাদ্রাসায় তো বিনা পয়সায় পড়াশোনা করে। কিন্তু এই দৃশ্যটা যদি আপনি এখন ইভালুয়েট করেন, তাহলে বিনা পয়সায় সরকারি স্কুলে না পড়ে কেন স্টুডেন্টরা মাদ্রাসায় যায়? আমি যাদের সন্তানরা এইসব স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে পড়ে, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে মাদ্রাসাতে শিক্ষার মান ভালো। আচ্ছা, প্রাইমারি লেভেলে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় লেভেলে এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। প্রফেসর করিমুল্লাহ সাহেব বললেন যে একসময় কনফিউশন ছিল ওদেরকে টারশিয়ারি লেভেলে এডমিশন দেওয়া হবে কিনা, কিন্তু পরে দেওয়া হয়েছে। তো এখন এই এই যে ডিফারেন্সটা, এটা নিয়ে ইভ্যালুয়েশন করা দরকার যে কেন সরকারি ফ্রি প্রাইমারি স্কুলগুলোতে স্টুডেন্ট নাই, ওখানে গার্জিয়ানদের ধারণা সেখানে ভালো পড়াশোনা হয় না। আচ্ছা, আচ্ছা, কিন্তু মাদ্রাসায় হয়। আচ্ছা, আচ্ছা। এখন এইটা চিন্তা করলে আপনি জাতীয়করণ নিয়ে তো একটা চ্যালেঞ্জে পড়ে যাওয়ার কথা, যে আলোচনা হওয়া উচিত যে কেন, আগেই আইডেন্টিফাই করতে হবে দুর্বলতাটা কোথায়। তবে জেনারেলি তো আমরা মনে করি সার্বজনীন শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা জাতীয়করণ হোক। পৃথিবীর সব বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানই। ব্যবসা প্রতিষ্ঠান বলে আবার বলছি, এটা কঠিন করে বললাম, এটা প্রাইভেট সেক্টরে। এরা একেবারে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেই শিক্ষাটা দেয়। আচ্ছা, এই কিন্তু শিক্ষার মানের ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসলে শিক্ষার গুণগত মান কতটুকু ডিফার করে? এটা শুধু আপনি বাংলাদেশকে নিয়ে যদি বিচার করেন, একসময় এই কথাটা তো ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সার্টিফিকেট বিক্রি করে, ওদের কোনো মান নেই। কিন্তু এখন এই আলোচনাটা একটু কমে আসছে। আচ্ছা, আচ্ছা। অন্তত 10টা প্রাইভেট ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি যে যারা অনেক পাবলিক ইউনিভার্সিটিকে কিছুদিনের ভিতর ছাড়িয়ে যাবে। দুই একটা প্রাইভেট ইউনিভার্সিটি অলরেডি দাবি করে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো অংশ কম নয়। আপনি দেখবেন যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক এগিয়ে গেছে। এখন এটা কেন হচ্ছে, কি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে? সেগুলো তো আপনি যেটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বলেই বলতে পারেন, যদিও ট্রাস্ট কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। ট্রাস্ট হচ্ছে একটা দান, খয়রাতের একটা জিনিস, যে প্রফিটটা হবে সেটা আবার রিইনভেস্টেড হবে। কিন্তু আমাদের দেশে এটাকে এমন ভাবে আমরা দেখি, আমরা ভাবি এটা ব্যবসা প্রতিষ্ঠান। যারা এই প্রতিষ্ঠানগুলো ট্রাস্টি, যারা এটা প্রতিষ্ঠানগুলো গড়েছেন, তারাও এখান থেকে কিছু ইনকাম করার চেষ্টা করেন। সাধারণ মানুষও ভাবে যে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, ওই কেন এই বাণিজ্যিকরণ শিক্ষার। তো সুতরাং এখানটাও একটা চ্যালেঞ্জ আছে, কনফিউশন আছে। তবে জেনারেলি সারা বিশ্বের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতায় বলে
বাণিজ্যিকরণ কোনো ক্ষতিকারক নয়, সেটা যদি আদর্শের ভিত্তিতে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ ইথিক্যালে যদি সেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে। করতে পারে। Right. এবং বাংলাদেশও সেই জায়গায় যাচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় বলে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু রাজনীতিকরণ সেই জায়গা থেকে রাজনীতিকরণ তো প্রাইভেট অবশ্যই। বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রাজনীতি মুক্ত মোটামুটি বলা চলে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর ভাবে রাজনীতিকরণের যে একটা প্রভাব প্রতিপত্তি, যে একটা ছাত্র রাজনীতিদের যারা ছাত্র রাজনীতি করছে তাদের যে একটা কি বলবো সাধারণ ছাত্রদের মধ্যে যে একটা কণ্ঠাসা করে রাখার যে একটা মনোবৃত্তি, সেই জায়গা থেকে আমরা কিভাবে আমরা উঠে আসতে পারি, আমরা মুক্ত হতে পারি? এটা শুধু ছাত্র রাজনীতি নয়, শিক্ষকদেরও রাজনীতি আছে। সেটা কোনো অংশে ভালো নয়, বরঞ্চ সেটা আরো ডেঞ্জারাস। শিক্ষকরা যে রাজনীতিতে জড়িয়ে পড়েছে, তারা রাজনৈতিক কেরিয়ারে চিন্তা করে, তো এটা গ্রহণযোগ্য হতে পারে না। আচ্ছা আচ্ছা। কারণ বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার জায়গা, সেখানে রাজনীতি কেন করবে? হ্যাঁ, আপনি যথার্থই বলছিলেন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যেতে হচ্ছে আমাদের একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আবারও আমাদের অনুষ্ঠানের মূল অংশে আমরা চলে আসছি। আমাদের আজকের বিষয় ছিল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মান উন্নয়ন। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করছি। জনাব কলিমুল্লাহ, সেকালের যে শিক্ষার মান ছিল এবং একালের যে শিক্ষা, এটা তো কতখানি তফাৎ আপনারা দেখতে পান এবং কতখানি চ্যালেঞ্জ কি কি রয়েছে আসলে? দেখুন, আমি ছোট্ট একটা কেস স্টাডির আপনার সামনে হাজির করতে চাই। আমার বিরল সৌভাগ্য হয়েছিল আপনার সেঞ্চুরিয়ান নীরদ চন্দ্র চৌধুরীর সঙ্গে সখ্য গড়ে তুলবার। তিনি 22 নম্বর ল্যাদবেরি স্ট্রিট, অক্সফোর্ডে বসবাস করতেন। 1927 সনে তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন, 44 সনে কলকাতা ছেড়েছেন, 74 সনে দিল্লি ছেড়েছেন, তারপর থেকে থিতু হয়েছিলেন অক্সফোর্ডে। তিনি বা তার সম্পর্কে বলা হতো তিনি ইংরেজদের চেয়ে ভালো ইংরেজি জানেন, এরকম একজন ব্যক্তি। এবং অটোবায়োগ্রাফি অন আননোন ইন্ডিয়ান সেরা গ্রন্থ বলেই বিবেচিত, বায়োগ্রাফি পার্সপেক্টিভ থেকে দেখলে। তিনি তার অক্সফোর্ডের বাড়িতে আমাকে ন্যাশফিল্ডের গ্রামার বই, যেটি তিনি পড়তেন স্কুলে, সেটা দেখিয়েছেন। বলেছেন যে এইটা আমাকে ইংরেজির যে ভিত্তিটা সেটা তৈরি করে দিয়েছে। তো এখন ধরুন একেবারে গঞ্জ গ্রাম, সে কিশোরগঞ্জে থেকে যে মানুষটা উঠে এসছে, বিশ্ব সেরা বাঙালিতে পরিণত হয়েছে, তার কেস স্টাডিটা হচ্ছে আই ওপেনার। এবং সেইভাবে নিজের চেষ্টায় এবং ঠিক মতো যদি উপকরণগুলো পাওয়া যায়, তাহলে একটা মানুষ কোন পর্যায়ে পৌঁছাতে পারে, শ্রী চৌধুরী তার সবচেয়ে বড় সেরা দৃষ্টান্ত। এডুকেশন ইন্টারন্যাশনাল বলে একটি অর্গানাইজেশন আছে, ব্রাসেলস বেসড। তাদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল প্রাইমারি এডুকেশন সাবসেক্টর নিয়ে। এখানে নানান রকমের জটিলতা আছে। আমাদের নজরটাই হয়েছে দরদালান কিভাবে আমরা তৈরি করব, টাকা পয়সা খরচাটা হয়ে যায় এই খাতে। কিন্তু যাদের জন্যে, যারা থাকবেন এই দরদালানে, যাদের জন্য আয়োজন, তারাই মিসিং। তাদের উপর কোনো একটা খুব বেশি জোর আছে, নজর আছে, এমনটি আমার কাছে মনে হয়নি। ড্রপ আউট যে রেট, সেইটার দিকে যদি আপনি তাকান, আমাদের সহ আলোচক যেটি ইঙ্গিত করছিলেন, সেটি কিন্তু একেবারেই প্রকৃত চিত্র। সেই জন্যে নজরটা দিতে হবে যে কেন এই পারসেপশনটা তৈরি হলো। আপনার পড়াশোনা হয় না, অভিভাবকরা যে এই যে চিন্তাটা করেন, এটা তো পিপলস নলেজ এমনি এমনি একদিনে তৈরি হয়নি। সিইং ইজ বিলিভিং। দেখেই বুঝেছেন যে আপনার শিক্ষকরা কেউ কেউ হয়তো কুয়েতে বসবাস করেন, বেতন নেন এখান থেকে, এসব দৃষ্টান্তও কিন্তু আছে। তারপরে গরু চড়াতে চলে গেছেন প্রাইমারি স্কুলের শিক্ষক মহোদয়, শ্রেণীকক্ষ ফাঁকা, মানে নানান রকমের কাহিনী আছে। তো সুতরাং এই জন্যে আমাদের আসলে ডিজিটালাইজেশন প্রকৃত অর্থে এখানে কার্যকর করার একটা ব্যবস্থা করতে হবে। আর লিপ সার্ভিস দেওয়ার বদলে ইউ মাস্ট মেন বিজনেস, সেই জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হবে। আর একেবারে যেই অবস্থাটা তৈরি হয়েছিল, বিশেষ করে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির সময়, তিনি সকল পর্যায়ে প্রাইভেট কি পাবলিক ছাত্রলীগকে প্রমোট করবার চেষ্টা করেছেন, বাধ্য করেছেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে ছাত্রলীগের শাখা খুলে দিতে, সেটার ব্যবস্থা করতে। তো এই যে মোটিভেটেড ভাবে রাজনীতিকরণের যে চেষ্টা এবং সংকীর্ণ অর্থে দলীয়করণের যে চেষ্টা,
এটি সর্বনাশ করেছে। আর তার ছাড়া গভর্নিং বডিতে আপনার রাজনীতি যারা করেন এই ধরনের ব্যক্তিবর্গকে আনয়নের ব্যবস্থা করে, এমনকি দেখা গেছে বিদ্যুৎসাহী যে আপনার পদটি আছে সেখানেও দেখা যাবে যে অশিক্ষিত লোকজন আপনার পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ধরনের লোক প্রযুক্ত করে দেওয়া হয়েছে। পর্যায়ে বসে রয়েছে, রাইট। আপনি যখন রাজনীতি কথা বললেন শিক্ষা ডিপার্টমেন্টগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেক্ষেত্রে দেখেন আপনারা যখন একজন আদর্শ টিচার হয়ে শ্রেণীকক্ষে, কিন্তু একজন টিচারই কিন্তু একটা শ্রেণীকক্ষের প্রাণ। ডেফিনেটলি আপনারা যখন শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করেন, আপনারা একটা শিক্ষকের বৈশিষ্ট্য থেকে আপনারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। আপনারা কিন্তু একটা শিক্ষার্থীকে দেখতে চান সাফল্যের সর্বোচ্চ চূড়ায়, আপনারা একটা শিক্ষার্থীকে দেখতে চান ভালো মানুষ হিসেবে, আপনারা একটা শিক্ষার্থীকে অবশ্যই দেখতে চান পৃথিবীর বুকে উঁচু হয়ে দাঁড়াবে, সে মাথা উঁচু করে বিশ্বের দরবারে সগৌরবে যেন দাঁড়াতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা শিক্ষকতার বৈশিষ্ট্য থেকে একটা শিক্ষার্থীকে সর্বোচ্চ শিক্ষাটা প্রদানের মধ্য দিয়ে তাকে সফলতার জায়গাটা থেকে দেখতে চান। অপরদিকে একটা রাজনীতিবিদ বা একটা শিক্ষক যখন রাজনীতি করে একটা বিশ্ববিদ্যালয় লেভেলে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে, তখন কিন্তু একই শিক্ষক তখন কিন্তু রাজনীতিকরণের মধ্য দিয়ে রাজনীতিটাকে বেশি প্রায়োরিটাইজ দিয়ে ক্ষমতায় বারংবার ক্ষমতার আসনে বসিয়ে থাকার জন্য আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে যেভাবে অপব্যবহার করে, যেভাবে দমন পীড়ন নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তারা ক্ষুদ্র স্বার্থের জন্য পুরো জাতির যে বৃহৎ স্বার্থ, পুরো দেশ এবং জাতির যে একটা সবচেয়ে মোটা দাগের সবচেয়ে বড় স্বার্থ যেটা, সেই স্বার্থকে উপেক্ষিত করে তাদের শুধুমাত্র পকেটকে ভারী করার জন্য তারা যাচ্ছে তাই করে, এই যে অমানবিক একটা বিষয়, এই যে নৈতিকতার একটা হরণ, সেইটা আসলে কেন হয়েছে? এই কয়েক দশকে কিন্তু এটা সর্বোচ্চ পরিমাণে এটা প্রভাবিত করেছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের। এই ব্যাপারে আপনার অভিমত কি? আমি বলবো টপ ডাউন একটা বিষয় আছে। তো এখানে দীপুমণির মতো মন্ত্রী কিংবা আপনার নফেলের মতো মন্ত্রী যদি থাকে এমনটি হবে। আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে, যেমন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়ে মন্ত্রী এবং তার ভাই নিজেরাই ব্যবসার একটা চিন্তা করেছেন এবং সেটি ধরাও পড়েছে। চরমভাবে দুর্নীতির একটা আশ্রয় নিয়েছে তারা। জি, এখন আপনার এই অবস্থাটা সর্বত্রগামী হয়েছে। আপনার আমি যে দায়িত্বে ছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে, সেখানে তিনি তদবির করার চেষ্টা করেছেন। আমি তার কাজে সায় দেয়নি বলে নানানভাবে আপনার নির্যাতনের চেষ্টা করেছেন। আমি প্রতিবাদী ছিলাম, প্রকাশ্যে আমার রেজিস্ট্রার কর্নেল আবু মোস্তফা কামাল সহ প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করেছি এবং সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে দীপুমণির আশ্রয় প্রশ্রয় এবং আশকারা এই ধরনের ব্যত্যয়গুলো ঘটছে। এখন ধরুন সবার তো আর মেরুদণ্ড হওয়ার মতো সোজা থাকবে না, তাই না? এবং তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন কিভাবে মেলাইন করা যায়। ইউজিসি কে লেলিয়ে দিয়েছিলেন, আপনার আইএমডি কে লেলিয়ে দিয়েছিলেন, তার মন্ত্রণালয়কে লেলিয়ে দিয়েছিলেন। তার লেসপেন্সাররা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, নানানভাবে চেষ্টা করছে তার প্রোটেকশনের। তো এই যে অবস্থাটা, সেটা তো চলতে পারে না। আমরা সর্বশেষে এই আমাদের অন্তর্বর্তী সরকারে একজন শিক্ষাবিদকে পেয়েছি, আমাদের সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আশা করি তিনি এই অ্যানোমালিজগুলো দূর করতে সক্ষম হবেন। আমরা অবশ্যই সেই প্রত্যাশা রাখবো। আপনার কাছে আমি আসতে চাই, আসলে আফ্রিকার সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা, তার সিংহধারে স্পষ্ট করে লিখে দেওয়া আছে, কোনো জাতিকে তোমরা যদি ধ্বংস করতে চাও, 1946 সালে 6 আগস্টে যে হিরোশিমা এবং নাগাসাকিতে যেভাবে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল বা বড় ধরনের অরাজকতা সৃষ্টি করা হয়েছিল, সেটা কোনোটাই করতে হবে না। শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় একটু দুর্নীতির ঢুকিয়ে দিলেই সেই জাতি ধ্বংস হতে বাধ্য। কারণ সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে শিক্ষক হবে, সে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। যে অর্থনীতিবিদ হবে, অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংস করবে। যে ইঞ্জিনিয়ার হবে, সে দালান কোঠা ইমারতকে ধ্বংস করবে।
যে ডক্টর হবে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করবে, এভাবে আলটিমেটলি পুরো জাতি ধ্বংস হতে বাধ্য। তো আসলে আমাদের দেখেন 30% আমাদের ইউথ জেনারেশন বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে আমরা নাম্বার 1 পজিশনে এটাকে ডিজার্ভ করি। আমরা 1 নাম্বার ধনী এক কথায় গোটা বিশ্বের থেকে, আমরা মানব সম্পদের দিক থেকে। কিন্তু এই 30% ইউথ জেনারেশনকে আমরা কোনোভাবেই এদের ব্রেনগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না। ইভেন আমাদের 4 কোটি নিয়ার অ্যাবাউট 4 কোটি স্টুডেন্ট শিক্ষার্থী, এই শিক্ষার্থীগুলোকে সত্যিকার অর্থে আমরা বারংবার তারা রাজনীতির শিকার হচ্ছে এবং হয়ে যাচ্ছে সেই স্বাধীনতা পরবর্তী থেকে আজ অবধি। এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? যদিও জানেন যে আমাদের শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড। আমাদের আজকের শিক্ষার্থী কালকেই কিন্তু দেশ গঠনের কুশলী কারিগর তারাই হবে। তো এগুলো জায়গা থেকে আমরা কিভাবে ফেস করে আমরা এই জায়গা থেকে বের হতে পারি? আরেকটা কোশ্চেন করবো আপনার কাছে। আপনারা নিশ্চয়ই নীতি নির্ধারণী পর্যায়ে বা একটা লিডিং পজিশনে আপনারা কাজ করছেন, সেই জায়গা থেকে আপনারা কি যারা সরকার প্রধান থাকে, যারা সরকারের ছিটে আসীন থাকেন, তাদেরকে কি আপনারা উপদেশ পরামর্শ বা এই ধরনের কোনো প্রজেক্ট প্রোফাইল বা বড় ধরনের মেগা প্রজেক্ট কিভাবে করা যায় শিক্ষা নিয়ে, এগুলো উপদেশ আদেশ কি কখনো দেওয়া হয় না আপনাদের এইসব জায়গা থেকে? নিশ্চয়ই দেওয়া হয়, কারণ শিক্ষা নিয়ে তো আলোচনা কম হয় না, যদিও অন্য দেশের তুলনায় আলোচনা একটু কম। কারণ এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার আপনি বাজেটের দিকে তাকালে দেখবেন সবচেয়ে কম বাজেট হচ্ছে শিক্ষার জন্য। যদিও একটা কথা বলা হয় যে শিক্ষা ক্ষেত্রে নাকি সবচেয়ে বেশি বাজেট অ্যালোকেশন করা হয়, এই কথাটা শুভঙ্করের ফাঁকি আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের সর্বনিম্ন আমাদের জিডিপি শিক্ষা খাতে আমাদের বাজেট সর্বনিম্ন 2% অ্যাবাউট। যেই টাকাটা ঘোষণা করা হয় বাজেটে, সেই টাকাটার অন্য খাতের টাকাকেও শিক্ষা খাতের খরচ বলে চালিয়ে দেওয়া গণ্য করা হয় ফিগারটাকে বড় দেখানোর জন্য। আর সেই শিক্ষার যে বাজেট, সেই বাজেটের মূল অংশ আমরা বিল্ডিং এবং চেয়ার টেবিল তৈরি কেনাকাটায় ব্যয় করি। মূল শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কোনো খরচ করি না, সেই ধরনের কোনো চিন্তাই আমাদের ভিতরে। ট্রেনিং বলতে যেটা ছিল শিক্ষকদের ট্রেনিং, সেটা অলমোস্ট নাই। আমরা যখন ছোট ছিলাম তখন প্রাইমারি স্কুলে দেখতাম যে টিচার্স ট্রেনিং কলেজে ট্রেনি টিচাররা এসে 3 মাস ক্লাস নিতেন, এখন নাকি সেটা বন্ধ হয়ে গেছে। প্র্যাকটিক্যাল ট্রেনিং শিক্ষকদের সেটা নাকি ইদানিং হয় না। তারপরে এ তো গেল প্রাইমারি স্কুলের শুরুতে বাজেট। তারপরে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা বন্ধ করা দরকার। শিক্ষকদের মান উন্নয়ন দরকার, শিক্ষার ক্যারিকুলাম আপডেটেড করা দরকার। আমাদের দেশে ক্যারিকুলাম আপডেট করতে যে যত বছরের পর বছর আমরা একটা করি, আরেক দল সেটা বিরোধিতা করে, আরেক দল সেটাকে বলে সমর্থন করে, যারা করতে যায় তারা হারিডলি এটা ইমপ্লিমেন্ট করতে যায় সেটাকে আবার নষ্ট করে। নানা রকম কিছু আমরা গত স্বাধীনতার পর থেকে দেখেছি। এখন পর্যন্ত ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থায় আমরা চালু করতে পারি নাই। তো আমরা এই যে উনি যেটা বলছেন মাদ্রাসা শিক্ষা, বাংলা শিক্ষা, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, তারপরে পিওর ইংরেজি, বিদেশি সার্টিফিকেট, সবকিছু মিলিয়ে এটা মেসাকার অবস্থা। এট দি সেম টাইম আমাদের দেশের স্টুডেন্টরা বিদেশে চলে যায় পড়াশোনা করার জন্য, কিন্তু আমরা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের এখানে শাখা খুলতে দেই না। গত 15-20 বছর চেষ্টা করার পরে একটি মালয়েশিয়ান ইউনিভার্সিটিকে একটি শাখা খোলার অনুমতি দেওয়া হয়েছে। তো আমরা যে পরিমাণ ফরেন কারেন্সি আমরা লস করি বিদেশে পাঠিয়ে পড়াশোনা করানোর জন্য, আরো দুঃখজনক ব্যবস্থা, যাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে তারা আর ফিরে আসে না। এই সন্তানদেরকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ওদের কাছে নিয়ে আসতে পারতাম ঢাকায়, বাংলাদেশের কোনো একটা অঞ্চলে, তাহলে ওরা এখানে পড়তো, এই দেশের সংস্কৃতিতে বড় হতো, হয়ে এরা এই দেশকে ভালোবাসতো, এদেশে থাকতো, সেবা করতো। এটা হচ্ছে একটা সোজা হিসাব। আমি কোটি টাকা খরচ করে আমার ছেলে মেয়েকে শিখালাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করালাম, সে ওই যেখানে পড়াশোনা করে ওই জাতিকে সেবা করবে। কেন আমি এই টাকাটা ইনভেস্ট করলাম? এগুলো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই হচ্ছে। আপনি যথার্থই বলছিলেন। আসলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের টাইম শেষ হয়ে গেছে। তো আসলে শিক্ষা নিয়ে কথা বলার অনেক কিছু ছিল, এই সংকীর্ণ টাইমের মধ্যে আমরা অনেক কিছু অ্যাড্রেস করতে পারলাম না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। আসলে শিক্ষা নিয়ে অনেক কিছু কথা বলার ছিল, আমরা সব পয়েন্টে সব জায়গায় অ্যাড্রেস করতে না পারার জন্য দুঃখিত। তবে দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।